প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। একটু পেছনে ফিরে যেতে চাই। শেখ হাসিনার শাসনামলে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে আমরা অনেক সময় দেখেছি রাষ্ট্রীয় কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণে যখন দীর্ঘসূত্রিতা কাজ করত, হচ্ছে না কাজটি, এবং যখন সেটি মিডিয়ায় খুব বেশি পরিমাণে আসতো, তোলপাড় হতো চতুর্দিকে, তখন শেখ হাসিনা হস্তক্ষেপ করতেন এবং যেই বিভাগের কাজটি, সেই বিভাগের কর্মকর্তারা তখন বলতেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, তাই আমরা এই কাজটি করে ফেলেছি। সেটি পুলিশ থেকে শুরু করে সব জায়গায় জনপ্রশাসনে আমরা দেখেছি। যে কোনো কাজ আটকে গেছে, হচ্ছে না, তো তখন মিডিয়ায় এসেছে, তোলপাড় হয়েছে চতুর্দিকে, বা নিউজটি ভাইরাল হয়েছে, তখন একটি বিবৃতি সেই বিভাগের প্রধান, উপপ্রধান বা এরকম কোনো আধিকারিকের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তড়িৎ ব্যবস্থা নিয়েছি। নির্লজ্জের মতো তারা এইসব বয়ান তৈরি করতেন এবং আমরা শুনতাম। তো তখন অবাক হতাম যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কেন? প্রধানমন্ত্রীর নির্দেশ না দিলে কাজটি করা যেত না? করা দরকার ছিল না? ছিল, কিন্তু কাজটি তারা করেননি, কারণ সেটি তাদের প্রধান কাজ ছিল না। রাষ্ট্রের নাগরিকদের সাহায্য করা, তাদের কোনো সমস্যার সমাধান করা, সেটি প্রধান কাজ ছিল না। সেই তথাকথিত আধিকারিকদের, বড় বড় কর্মকর্তাদের অন্য কাজে তারা ব্যস্ত থাকতেন, তাই তারা এই কাজ করতেন না, করতে চাইতেন না। তো এটি আসলে কম বেশি সব সরকারের আমলেই দেখছি। তো আজ একটি খবর ভাইরাল হলো, সারা বাংলাদেশের মানুষ সেটি দেখেছেন, আমি নিশ্চিত। অনেকে টিভিতে দেখেছেন, অনেকে ইউটিউব ভিডিওতে দেখেছেন, অনেকে পত্রিকায় পড়েছেন। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় 1 ঘন্টার মধ্যে অপহৃত হওয়া একটি স্কুল বালক উদ্ধার হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে ম্যাজিকের মতো কাজ করেছে তার নির্দেশনা। প্রিয় দর্শক শ্রোতা, সচিবালয়ে, বাংলাদেশ সচিবালয়ের একজন কর্মচারী, কোনো কর্মকর্তা না, সাধারণ একজন এমপ্লয়ি, হঠাৎ কাজে থাকা অবস্থায়, সচিবালয়ে তখন তিনি কর্মরত ছিলেন, আজ মঙ্গলবারের ঘটনা এটি। তো তখন তিনি খবর পেলেন, তাকে অজ্ঞাত জায়গা থেকে কেউ ফোন করলো। ফোন করে তাকে বলা হলো, আপনার ছেলেকে অপহরণ করা হয়েছে, তাকে বাঁচাতে হলে মুক্তিপণ দিতে হবে 50,000 টাকা। তো একজন বাবা যদি এমন খবর পান তার স্কুল পড়ুয়া ছেলেকে অপহরণ করা হয়েছে, এবং অপহরণকারীরা তাকে সরাসরি ফোন করেছে, করে 50,000 টাকা মুক্তিপণ আদায় করবার জন্যে চেষ্টা করেছে বা দাবি করেছে, তো বাবার অবস্থাটি কি হয়? সো বাবা তখন স্থান কাল পাত্র ভুলে গিয়েছিলেন। ভুলে তার মাথায় এসেছিল যে এই সচিবালয়িত প্রধানমন্ত্রী দপ্তর, কোনো কিছু বিবেচনা না করে সরাসরি কান্না করতে করতে, চিৎকার করতে করতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে গিয়েছিলেন, আর প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করতে পেরেছিলেন ভাগ্যক্রমে। তো প্রধানমন্ত্রী যখন ঘটনাটি জানেন, তখন তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন যে এই অপহৃত স্কুল বালকটিকে উদ্ধার করতে হবে ASAP, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এবং যেমন নির্দেশনা তেমনি কাজ। বালকটিকে উদ্ধার করবার অভিযান পরিচালনার নেতৃত্বে ছিলেন রমনা বিভাগের পুলিশের ডিসি মাসুদ আলম। তার নেতৃত্বে পুলিশের একটি টিম কাজে নেমে পড়ে এবং 1 ঘন্টার মধ্যে সেই ছেলেটিকে উদ্ধার করা হয়। যদ্দূর জানা গিয়েছে, ছেলেটি ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের একজন 9th গ্রেডার, 9ম শ্রেণীর ছাত্র। আজ দুপুর বিকেল 2টার দিকে স্কুল থেকে বেরিয়ে বাসায় যাবার উদ্দেশ্যে রওনা হয়েছিল ছেলেটি। 4-5 জন অপহরণকারী তাকে হঠাৎ করে আটকে ফেলে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন 7তলা বিল্ডিংয়ে। সেখানে তাকে আটকে ফেলে মারধর করা হয় এবং তার বাবার মোবাইল নাম্বার নিয়ে তার ছেলেটির কাছ থেকে বাবাকে ফোন দেওয়া হয়। পরবর্তী ঘটনা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং ছেলেটি উদ্ধার পেয়েছে, তাকে উদ্ধার করা গেছে। তো এটি একটি বিশাল স্বস্তির বিষয়। আমরা জানি এরকম ক্ষেত্রে অনেক সময় গত কয়েক বছরে আমাদের দেশে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। স্কুলের বাচ্চাদের এরকম ধরে নিয়ে কিডন্যাপাররা মা বাবাকে ফোন দিয়েছে এবং পরে আবার দেখা গিয়েছে সেই সন্তানটিকে, সেই বাচ্চাটিকে মেরে ফেলা হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। তো আজ যে ঘটনাটি ঘটলো অত্যন্ত প্রীতিকর, দেশের মানুষ খুশি হয়েছে, আমরা খুশি হয়েছি। ছেলেটি অক্ষত এবং ভালো অবস্থায় ফেরত এসেছে মা বাবার কাছে। চমৎকার। তো এই জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, তার নির্দেশনা, এবং ডিসি মাসুদ আলমকেও ধন্যবাদ জানাচ্ছি। তিনি গতিশীল নেতৃত্ব দিয়েছেন, ফলে ছেলেটি উদ্ধার পেয়েছে। চমৎকার।
তো এই হলো একটি সিনারিও। এখন আরেকটি সিনারিও আমি আপনাদের সামনে হাজির করব প্রিয় দর্শক শ্রোতা। গত শনিবারের ঘটনা এটি। শনিবার রাত 8টার দিকে তারাবির নামাজ পড়বার জন্য বাসার থেকে বেরিয়েছেন খুলনা মহানগরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কাজী নিজামুদ্দিন সুজন। তারাবির নামাজ পড়বার জন্য বাসা থেকে বেরিয়েছেন, বাসা থেকে অল্প দূরে মসজিদ। তো সেই যে শনিবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়েছেন 8টার দিকে, তিনি এখন পর্যন্ত বাসায় ফেরেননি। আর এই নিজামুদ্দিন সুজন হলেন সাবেক আওয়ামী লীগ দলীয় এমপি মিজানুর রহমান মিজানের জামাতা, মেয়ের জামাই। তো সেটি বিবেচ্য বিষয় না। তো আওয়ামী লীগের কি বিএনপির সেটি কথা না। তিনি একজন ব্যবসায়ী, একজন তরুণ বয়সে নামাজ পড়তে বেরিয়েছেন, তিনি আর বাসায় ঢুকেননি। তো রোববার দিন তার বাবা খুলনা সদর থানায় মামলা করেছেন, একটি জিডি করেছেন যে তার ছেলে নিখোঁজ হয়েছে। তো সেই জিডির প্রেক্ষিতে পুলিশ কর্মতৎপরতা শুরু করেছে। জানা গেছে তারা কিছু অ্যাক্টিভিটিস ইতিমধ্যে করেছে, আশেপাশের সিসিটিভি ক্যামেরা যাচাই করেছে বা কাউকে জিজ্ঞাসাবাদ করেছে, কিছু কর্মতৎপরতা পুলিশ চালিয়েছে। কিন্তু 3 দিন গড়ালো, সেই নিজামুদ্দিন সুজনের দেখা কিন্তু এখনো পাওয়া যায়নি, তাকে উদ্ধার করা যায়নি। তো দুটো বিপরীত চিত্র, কারণ সেখানে কোনো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দেননি, ফলে পুলিশ তার নিজস্ব গতিতে কাজ করছে। আমি জানি, এবং সাংবাদিকরা জিজ্ঞেস করলে পুলিশ অফিসারদের, থানার ওসির কথা বলবার অনেক আছে বক্তব্য। তিনি বলবেন আমরা তো অন্য কাজে ব্যস্ত থাকি। এইটি 500-1000 মামলার মধ্যে 3 দিনে যেসব মামলা হয়েছে তার মধ্যে একটি মামলা, একটি নাম্বার। তাদের কাছে এটি একটি নাম্বার, অন্যদের কাছে কারো পরিবারের সদস্য, কারো সন্তান, কারো জামাতা, কিন্তু পুলিশের কাছে এটি একটি নাম্বার। যতগুলো নাম্বার পড়েছে গত 3 দিনে, যতগুলো জিডি হয়েছে, যতগুলো এজাহার হয়েছে, যা কিছু হয়েছে, এর মধ্যে এটি একটি নাম্বার। তো অন্যগুলোর ক্ষেত্রে পুলিশ যেমন কাজ করবে তাদের নিজস্ব গতিতে, এবং পুলিশের গতি তো আমাদের জানা আছে, তো সেটি এইভাবেই চলবে। তো সেই জন্য 3 দিনেও সুজনের কোনো খবর আমরা পাইনি, তরুণ ব্যবসায়ী সুজন। কিন্তু লাকিলি ঢাকার খিলগাঁয়ের সেই স্কুল বালক, 9ম শ্রেণীর সন্তান, 9ম শ্রেণীর ছাত্র, তার খোঁজ খবর আমরা পেয়ে গেছি, সেই ছেলেটি উদ্ধার হয়েছে। তো দুটো বিপরীত চিত্র আপনাদের সামনে হাজির করলাম প্রিয় দর্শক শ্রোতা। আর এত কথা বলার উদ্দেশ্য হলো এই, আমাদের তাহলে কোনো কাজ করাবার জন্যে, খুব সিরিয়াস ধর্মী কোনো অ্যাকশন নেবার জন্যে, কোনো বিষয়ে প্রতিকার পাবার জন্যে আমাদের ঘরে ঘরে প্রধানমন্ত্রী দরকার। তো ঘরে ঘরে তো প্রধানমন্ত্রী আমরা পাবো না, সেটি তো দুরাশা এবং অবাস্তব একটি বিষয়। তাহলে আমরা কি করব? দেশের সাধারণ মানুষের, যাদের প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্সেস নেই কিংবা বড় কোনো জায়গার কানেকশন নেই, যারা ডিসি মাসুদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না, তারা কি করবেন? তারা বিপদে পড়লে, তাদের কোনো কাজের দরকার হলে তারা সেই ফল কিভাবে পাবেন, প্রতিকার কিভাবে পাবেন? এই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি। তো এখন আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছিলাম। তো প্রধানমন্ত্রী তারেক রহমানকে পুলিশে সেই মোডটি সৃষ্টি করতে হবে, সেই বার্তাটি দিয়ে দিতে হবে। শুধু পুলিশ না, সরকারের প্রতিটি বিভাগে, প্রতিটি দপ্তরে বার্তা দিতে হবে যে আমি তারেক রহমান সব কিছু দেখছি, সব কিছু শুনছি। জনগণের অভাব, অভিযোগগুলো এইভাবে দ্রুততার সঙ্গে, যেভাবে আপনারা ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের সেই 9th গ্রেডের ছেলেটিকে উদ্ধার করেছেন 1 ঘন্টায়, জনগণের কাজগুলো হতে হবে এরকম দ্রুত গতিতে। জনগণের যাতে কোনো ভোগান্তি না হয়, কোনো কাজে দীর্ঘসূত্রিতা থাকবে না। যদি থাকে তাহলে আমি সেটি ব্যক্তিগতভাবে দেখব। পাশের দেশ ভারতের নরেন্দ্র মোদীর কথা শুনেছি। নরেন্দ্র মোদী গভীর রাতে সচিবদের ফোন করে বসেন, যে কোনো বিভাগের আধিকারিককে ফোন করে বসেন। আমি গণমাধ্যমে পড়েছি। নরেন্দ্র মোদী সম্পর্কে আমাদের হাজার অভিযোগ আছে। আমি নিজে আমার চ্যানেল থেকে অসংখ্য এপিসোড করেছি। তার ধর্মান্ধতা, মুসলিম বিদ্বেষ, গত 18 মাসে আমাদের সঙ্গে যা করেছে সেটি সেপারেট ইস্যু, আমি আলাদা রাখছি এই মুহূর্তে। বাট নরেন্দ্র মোদী রাত 1টা, 2টায়, 3টায় ফোন করে বসেন কোনো সচিবকে, কোনো কর্মকর্তাকে, তার কাজের ফিরিস্তি নেবার জন্যে। হঠাৎ কোনো ফাইল তলব করেন যে এই ফাইল আপনার অফিসে, আপনার টেবিলে পড়েছিল 3 মাস, 2 মাস, 1 মাস, কেন এই ফাইলটি দেখা হয়নি, কেন অ্যাকশন হয়নি? তো জানা গেছে অনেক সচিবের ঘুম নষ্ট হয়ে গেছে, রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না, কখন নরেন্দ্র মোদীর ফোন যায়। তো জনাব তারেক রহমানকে এই ভূমিকা অবতীর্ণ হতে হবে। ভালো কাজের জন্য নরেন্দ্র মোদীকে অনুসরণ করা যাবে, কারণ আমরা ঘরে ঘরে প্রধানমন্ত্রী সৃষ্টি করতে পারবো না, এটি বাস্তবতা না। বাস্তবতা হলো এই, একজন প্রধানমন্ত্রী আমাদের থাকবেন, কিন্তু তিনি সঠিক বার্তাটি সরকারের সব মহলে, সব জায়গায় পৌঁছে দিতে পারবেন। এটিই চাই আমরা, এটি আমাদের দরকার।
ধন্যবাদ প্রিয় দর্শক।